আমরা গত দুটো ক্লাসে তোমাদের সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধ এবং খানোয়ার যুদ্ধ এই নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু বাবর 1526 সালে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, সেই মুঘল সাম্রাজ্য শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করার জন্য খানোয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধে তিনি জয়লাভ করে মুঘল সাম্রাজ্যকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করলেন। কিন্তু আমরা দেখব তার পুত্র হুমায়ুন তিনি পরপর দুটি যুদ্ধে শেরশাহের কাছে পরাস্ত হন এবং পরাস্ত হওয়ার পর তিনি পারস্যে চলে গিয়েছিল এবং সেখান থেকে তিনি শেরশাহের মৃত্যুর পর আবার দিল্লিতে ফিরে আসেন, এসে আবার রাজত্ব করেন। কিন্তু এই যে হুমায়ুন পরপর যে দুটি যুদ্ধে শেরশাহের কাছে পরাস্ত হয়েছিল, সেই দুটি যুদ্ধ হচ্ছে এক কনৌজের যুদ্ধ, আর একটা যুদ্ধের নাম হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, চৌসার যুদ্ধ। এই চৌসা আর কনৌজ, চৌসার যুদ্ধ 1539 আর কনৌজের যুদ্ধ হচ্ছে 1540। এই দুটি যুদ্ধে পরাস্ত হওয়ার পর আমরা দেখব যে হুমায়ুন খুব চিন্তিত হয়ে পড়েন এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি চলে গেলেন দিল্লি থেকে অনেক দূরে। কিন্তু হুমায়ুন কেন ব্যর্থ হলেন? এই হুমায়ুন শেরশাহের কাছে দুবার পরাজিত হলেন এবং একটা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে ধারাবাহিকতা, যেমন আমরা জানি একটা ছাত্র যখন পরপর 3টে সাবজেক্টে ভালো রেজাল্ট করে, একটা সাবজেক্ট খুব খারাপ করে ফেলে, তখন আমরা কিন্তু তার সম্পর্কে জানতে চাই যে এই ছাত্রটা কি করে এরকম রেজাল্ট করে ফেলে। ঠিক আমরা একটা দেখব, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বাবরের শরীরে বীরের রক্ত প্রবাহিত, একদিকে তৈমুরলঙ্গের এবং অপরদিকে চেঙ্গিস খাঁ বংশ। কিন্তু তার সন্তান বাবরের এই ধরনের পরিস্থিতি কেন হলো, সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। এখন আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। এই আলোচনায় আমরা দেখব যে বাবর কিভাবে একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটালেন, অথচ সেই সাম্রাজ্যটা হুমায়ুনের কাছে অনেকটা সমৃদ্ধি বা তাকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন তেমন প্রায় ব্যর্থ হলো মুঘল সাম্রাজ্য। কেন হয়? এর পেছনে কারণ কি? সেই কারণগুলোকে নিয়ে তার রিজনটা, তার কজটা আমাদের জানতে হবে। তা সেই জানার জন্য প্রথম আমরা বলবো হুমায়ুন শব্দের অর্থ কী। অর্থ হলো ভাগ্যবান। কিন্তু মুঘল সম্রাট হুমায়ুনের জীবনে ভাগ্য বিপর্যয় ঘটল। যিনি ভাগ্যবান অথচ তার ভাগ্যে বিপর্যয়, এটাই সব থেকে আশ্চর্যের বিষয়। এই বিপর্যয় তিনি রাজ্যহারা হয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন। জীবনের শেষ পর্যায়ে আবার দিল্লিতে ফিরে এলেন। তবে এর পেছনে বেশ কতগুলো কারণ ছিল। প্রথম কারণ, অসংগঠিত সাম্রাজ্য। ইতিহাসবিদ শ্রীবাস্তব কি বলছেন? বাবর হুমায়ুনের জন্য যে সাম্রাজ্য রেখে গিয়েছিলেন তা সুগঠিত ছিল না। বিভিন্ন শক্তি
তখনও অপরাজিত ছিল। এই সময় মোহাম্মদ লোদি, শের খাঁ, নসরত শাহ, বাহাদুর শাহ প্রমুখ রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন। রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন। রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন। তাহলে বুঝতেই পারছো তোমরা, লোদি বংশের একজন শাসক যাকে বাবর পরাস্ত করেছিল ইব্রাহিম লোদিকে, সেই বংশের একজন শাসক, তার নাম মোহাম্মদ লোদি। তারপরে নসরত শাহ আর হচ্ছে বাহাদুর শাহ। এরা তিনজনই তাদের পুরনো গৌরবটাকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। হুমায়ুন এই শক্তিগুলির প্রসার রোধ করতে পারেননি। তাহলে হুমায়ুন ওই শক্তিগুলোকে কোনোভাবেই প্রসারিত হতে বা বাধা দিতে পারছিলেন না ঠিক রকমভাবে। দ্বিতীয় কারণ কি? অর্থনৈতিক কারণ। আমরা জানি পৃথিবীতে যে কিছু সাফল্য, যে কোনো বিপ্লব, যে কোনো যুদ্ধ, যে কোনো ঘটনা, তার পিছনে কিন্তু অর্থনীতি ভীষণভাবে কাজ করে। তার কারণ একটা যুদ্ধ করতে গেলে তার রসদ দরকার। একটা বিপ্লব ঘটাতে গেলে সেই বিপ্লবের সৈন্যদের, সেই মানুষগুলোকে বিশেষভাবে সহযোগিতা করতে হয়, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। তবেই সে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠে। যেমন ধরো আমাদের দেশ আজকে করোনা ভাইরাসে অর্থনৈতিক প্রায় বিপর্যয়। তাহলে এই বিপর্যয়কে কাটিয়ে উঠতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই ভাবতে হবে তোমাদের, এবং দেশের সরকারকেও ভাবতে হবে, রাজ্য সরকারকেও ভাবতে হবে রাজ্যের জন্য। হয়তো ভাবছেন তারা, কিন্তু আমরা বাস্তবে ততটা দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে দেখব যে আমরা অনেকভাবেই মানুষকে সহযোগিতা করে চলেছি। অতএব আমরা এই অর্থনৈতিক বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে গেলে সরকার, পাশাপাশি আমাদের সামাজিক যে সমস্ত ধনী সম্প্রদায়ের মানুষ, তাদের সহযোগিতা, পাশাপাশি নিজেকে গড়ে তোলার জন্য নিজের মানসিকতাকেও ঠিক করতে হবে। সেই দিক থেকে আমরা দেখব যে অর্থনৈতিক কারণ হুমায়ুনের বিপর্যয়ের একটা বড় দিক। বাবর রাজস্ব ব্যবস্থার কোনো সংস্কার করেননি, অর্থাৎ রাজস্ব ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য কোনো চেষ্টা করেননি। এর ফলে পরবর্তীকালে হুমায়ুন সাম্রাজ্য থেকে খুব বেশি রাজস্ব আদায় করতে পারেননি। তাহলে রাজস্ব ব্যবস্থার সংস্কার কে করে যাননি? বাবর। তার ফলটা কাকে ভোগ করতে হলো? হুমায়ুনকে। ঠিক আমাদেরও তেমনি কারো বাবা, কারো দাদু যদি তাদের অর্থনৈতিক অবস্থাটাকে মজবুত বা সুদৃঢ় করে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম অনেক বেশি সেটাকে ফল ভোগ করতে পারে। তা আমরা দেখব বাবর সেভাবে করে উঠতে পারেনি। ফলে হুমায়ুন বিপর্যয়ের মধ্যে পড়লেন। তাছাড়া ক্রমাগত যুদ্ধ চালানোর ফলে রাজকোষ প্রায় শূন্য হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে পারছো, একদিকে রাজস্ব থেকে আয় আসছে না, আর অপরদিকে ক্রমশ যুদ্ধ। এই দুইয়ের ফলে আমরা দেখব হুমায়ুন বেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে। পরের পয়েন্ট, চারিত্রিক দুর্বলতা। অনেক সময় দেখবে বারবার ব্যর্থতা, মানুষ আর নতুন করে কিছু করার ভাবনা থেকে কেউ কেউ দূর হয়ে যায়। আবার কেউ কেউ 7 টাইমস, 7 বার ব্যর্থ হয়েও, 6 বার ব্যর্থ হয়েও তার নির্দিষ্ট লক্ষ্য থেকে সরে যায়নি। আমি দেখেছি আমার এমন অনেক ছাত্র প্রথমবার পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়ে গেল, 22-24 র্যাঙ্ক। আবার তারই ভাই তাকে আমি
মাধ্যমিকে পড়িয়েছিলাম, অনেক আগের কথা বলছি তোমাদের, যখন আমি কলেজে চাকরি পাইনি তার আগে। তা সেই জন্য বলতে চাচ্ছি তোমাদের যে ব্যর্থ হওয়া মানেই তুমি কিন্তু নিরাশ হয়ে পড়বে না। সেই জন্য আমরা দেখব যে চারিত্রিক দুর্বলতা মানুষের ব্যর্থতাকে বিশেষভাবে ডেকে আনে। এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা, ধৈর্য কোনোভাবেই হুমায়ুনের ছিল না। তিনি বিদ্রোহীদের প্রতি অহেতুক দয়া দাক্ষিণ্য দেখাতেন। এই বিষয়গুলি তার বিপর্যয়ের কারণ হয়ে দেখা দিয়েছিল। তাহলে অহেতুক কাদেরকে? বিদ্রোহীদের প্রতি দয়া দাক্ষিণ্য। দেখো, তোমরা যদি জার্মানির দিকে তাকাও, জার্মানির একজন বিখ্যাত নেতা, তার নাম হিটলার। তিনি কি করেছিলেন? তার সৈন্যদের যুদ্ধে যাওয়ার আগে বিভিন্ন পশুর চিৎকার শুনিয়েছিলেন এবং সেই পশুগুলোকে বিভিন্ন গরম জিনিস দিয়ে ছ্যাঁকা দিয়ে বা তার শরীরে প্রবেশ করিয়ে প্রচণ্ড কষ্টটা তার মুখে চিৎকার শোনানো হয়েছিল তার সৈন্যদের। কেন? যে যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি তার প্রতিদ্বন্দ্বীরা কেউ প্রচণ্ড আওয়াজ করে, প্রচণ্ডভাবে মারা যায়, প্রচণ্ডভাবে কষ্ট পায়, সেটা দেখে তার সৈন্যরা যেন কখনো তাকে দাক্ষিণ্য বা দুর্বলতা দেখিয়ে তাকে ছেড়ে না দেয়। তাহলে আমরা দেখব এইরকম একটা নরম প্রকৃতির শাসক, তার পক্ষে সাম্রাজ্যকে ঠিক চালানো কঠিন ছিল। তাই দয়া দাক্ষিণ্যই তার চারিত্রিক দুর্বলতাকে প্রকাশ করলো এবং তার পতন ডেকে আনলো। পরের পয়েন্ট, হুমায়ুনের ভাইদের ভূমিকা। হুমায়ুনের যে ভাই ছিল যারা, তাদের কি ভূমিকা ছিল? হুমায়ুন পিতার নির্দেশ অনুসারে তার অনবদ্য ভাই কামরান, তার অনবদ্য ভাইকে ছিল কামরান, আসকরি ও হিন্দলকে, হয়সী দন্তন্বয় হিন্দাল, হয়সী দন্তনয় দয়াকাল হিন্দালকে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলি ছেড়ে দেন। তাহলে হুমায়ুন পিতার নির্দেশ মতো তার অন্যান্য ভাইদের কয়েকটা অঞ্চল ছেড়ে দিয়েছিল। সেই অঞ্চলগুলো কাদেরকে ছাড়লো? একটা ভাইয়ের নাম হচ্ছে কামরান, আর একটা ভাইয়ের নাম হচ্ছে আসকরি, আর একটা হচ্ছে হিন্দল। এর ফলে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি তার হাতছাড়া হয়ে যায়। এর পরবর্তীকালে হুমায়ুনের ভাইরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়ে, খুব এই অঞ্চলগুলি পেয়ে গেল, তারপর তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গেল এবং দিল্লির সিংহাসন লাভের জন্য চক্রান্ত শুরু করে ফেলল, যা হুমায়ুনের ভাগ্য বিপর্যয়ের একটি অন্যতম কারণ। হুমায়ুনের তাহলে ভাইরা তাদেরকে বিশেষ বিশেষ অঞ্চল পিতার নির্দেশ মতো ছেড়ে দিল। যেই ভাইগুলো অঞ্চলগুলো পেল, তাদের মধ্যে একটা চার্ম, উদ্দীপনা তৈরি হলো। এই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে তারা যাতে তার দাদা অর্থাৎ হুমায়ুনকে দিল্লির সিংহাসন থেকে সরানো যায়, তার চক্রান্ত শুরু করল। সেই জন্য দেখবে, কোনো নিকট আত্মীয়কে তোমার কর্মক্ষেত্রের কাছে কিংবা কর্মক্ষেত্রের জায়গায় যদি তুমি নিয়ে যাও, তাহলে ওই আত্মীয়ই তোমার সমস্যা সৃষ্টি করতে পারে। এটা আমরা হুমায়ুনের চরিত্রের মধ্যে দেখতে পেলাম। এবার নীতিগত ত্রুটি, পরের পয়েন্ট। আরেকটা ছিল নীতিগত ত্রুটি। নীতি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা মানুষ তার নৈতিক আচার আচরণ খুব ভালো হবে, নয়তো খুব খারাপ হবে। কিন্তু আমরা এখানে হুমায়ুনের নীতিগত দিক কি দেখতে পাচ্ছি? গুজরাটের শাসক বাহাদুর শাহকে পরাজিত করলেও তার ক্ষমতার চূড়ান্ত অবসান ঘটাননি। এর একটা প্রমাণ আছে। 1191 সাল তরাইনের প্রথম যুদ্ধ,
আর 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এটা তোমরা আগের সেমিস্টারে পড়েছো, কেন তোমাদের এই সেমিস্টার শুরু হয়েছে 1206 থেকে, আর আমি বলছি 1191-92। তাতে দেখবে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পৃথ্বীরাজ চৌহান পরাস্ত করে। খুব ভালো করে দেখবে, মোহাম্মদ ঘুরি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাস্ত হয়েছিল, কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে সম্পূর্ণ শেষ করেননি, তাকে বাঁচিয়ে রেখেছিল, পুরোপুরি শেষ করেনি শত্রুকে। তাই মোহাম্মদ ঘুরি কী করলেন, পৃথ্বীরাজ চৌহানের যারা শত্রু, যারা সবাই তার আপন হতে পারে না কোনো মানুষের, তাদের সঙ্গে তিনি সখ্যতা তৈরি করলেন, মিত্রতা করে তিনি কি করলেন, পরের বছর 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ করল কে, মোহাম্মদ ঘুরি, করে পৃথ্বীরাজ চৌহানকে চূড়ান্তভাবে পরাস্ত করল এবং নিহত করল। তা দেখো ইতিহাস কি বলে, যে তুমি শত্রুকে শত্রু ভেবে তবে যুদ্ধ করো। শত্রুকে যদি তুমি বাঁচিয়ে রাখো যুদ্ধক্ষেত্রে, তাহলে ওই শত্রু কিন্তু তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে, কারণ যেহেতু তুমি তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিলে। তাই আমরা দেখব তার ক্ষমতার চূড়ান্ত অবসান ঘটাননি কার, বাহাদুর শাহকে। আবার বিহারের শের শাহ শক্তি বৃদ্ধি ঘটালে তিনি প্রথম দিকে তাকে গ্রাহ্য করেননি। শের শাহ কে ছিলেন, একজন আফগান শাসক। তাহলে দুই শক্তি, একটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ চূড়ান্ত অবসান ঘটাননি, প্রথম দিকে শের শাহকেও গুরুত্ব দেননি। এই দুই শক্তি পরবর্তীকালে হুমায়ুনের বিপর্যয়ের একটা বড় কারণ হয়ে দেখা দিল। এইভাবে আমরা দেখব হুমায়ুন ব্যর্থতায় পর্যবসিত হলো। অর্থাৎ এবার এর উপর একটা মূল্যায়ন লিখতে পারো তোমরা, যে বিহারের শাসক বা আফগান শাসক শের শাহের সঙ্গে হুমায়ুন 1539-64 যুদ্ধে, একটু আগে বলেছি প্রথমেই। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1540 কনৌজের যুদ্ধ বা বিলবোগ্রামের যুদ্ধ। এই দুটি যুদ্ধে চূড়ান্তভাবে পরাস্ত হয় হুমায়ুন। এর ফলে দিল্লির সিংহাসন তার হাতছাড়া হয়ে যায়। তার পরবর্তীকালে মানে কার, শের শাহের পরবর্তীকালে দিল্লির শাসক হন, ভুল বললাম, হুমায়ুনের কে পরাস্ত করার পর দিল্লির শাসক কে হলেন, শের শাহ। তিনি কতদিন রাজত্ব করেছিলেন নিশ্চয়ই তোমরা জানো, 1540 থেকে 45। এই মাত্র 5টা বছর রাজত্বকাল ইতিহাসে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান। কারণ হুমায়ুন যা করে উঠতে পারেনি ওই সময়, তিনি দিল্লিতে এসে দিল্লির মানুষ সহ তার যে সমস্ত স্থান সাম্রাজ্যের মধ্যে ছিল তাদেরকে তিনি কৃষি সংস্কার, তারপর ডাক ব্যবস্থার সংস্কার, সামরিক সংস্কার, একের পর এক বিভিন্ন প্রশাসনিক সংস্কার, রাজস্ব সংস্কার, এগুলো করে এই 5 বছরের ইতিহাস যদি ঘাঁটো, দেখবে শের শাহ হুমায়ুনের থেকে অনেক উজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত। তাই আজ ইতিহাসের পাঠ্যে শের শাহকে আমরা বিশেষ গুরুত্ব দিই। কিন্তু হুমায়ুনকে আমরা যে গুরুত্ব দিই না তা নয়, কিন্তু হুমায়ুনের এই ভাগ্য বিপর্যয় কেন ঘটল তার পেছনে একাধিক কারণ নিয়ে আমরা আজ আলোচনা করলাম। এই কোশ্চেনটা 5 নম্বর হিসাবে আসতে পারে তোমাদের। 5 নম্বর কোশ্চেন, যে হুমায়ুনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমি দুটো ক্লাস তোমাদের ঠিক টাইমে নিতে পারিনি, তাই এটা একটা করলাম। আবার আগামী কাল আরেকটা ক্লাস নিয়ে তোমাদের যে গ্যাপ সেটা আমি পূরণ করে দেব।
সেটা আমার নিজস্ব কিছু সমস্যার জন্য শারীরিক সমস্যায় আমি ঠিকভাবে দুদিন শরীরটা ভালো ছিল না, নিতে পারিনি। কিন্তু তোমাদের অতএব চিন্তা করো না, পরের সেমিস্টার পরের দিন আমি বাকি ক্লাসটা যেটা একটা আছে সেটা এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থেকো এবং এই নানা সমস্যা, নানা আতঙ্ক এর মধ্যে দিয়ে তোমরা সবাই সুস্থ থেকো। নিশ্চয়ই আমাদের ঠিক সময়ে আবার দেখা হয়ে যাবে এবং সাক্ষাৎও আমরা পরে তখন ক্লাস নেব। এখন এইভাবেই চলুক, যেভাবে আমাদের কলেজ নির্দেশ দিয়েছে, তোমরা যেভাবে করছো, আশা করছি এইভাবেই আমরা আমাদের সঠিক পথে পৌঁছাতে পারবো বলেও মনে করি। এই বলে আমরা আজকের ক্লাস শেষ করছি।